আসসালামু আলাইকুম। তোমাকে পেয়েছে মন গল্পের সূচনা পর্ব। 3 বছর বয়সী বউকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে 13 বছরের আশরান। আজই সে বিদেশ চলে যাবে। 3 বছর বয়সী বাচ্চাটা আশরানের নাকি স্ত্রী। তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে যেন তারা কারোর সঙ্গে না পড়ে। আশরানের পুরো নাম আশরান ওয়াহিদ। বাকি কথাটা বলতে গিয়ে থেমে গেলেন নাসিমা বেগম। দ্রুত এসে তারিনকে সরিয়ে নিল আর বকতে লাগলো, এখানে কি করছিস রে? যা এখান থেকে যা, আমার ছেলের জীবন খেয়ে দিলি। বাচ্চা তারিন শুধু তাকিয়ে রইল। নাসিমা বেগম আরও বকলেন, সাথে একটা চড়ও দিলেন। তারপর ভ্যা করে কেঁদে দিল। মেয়ের কান্নার আওয়াজ শুনে দৌড়ে এলেন তারিনের মা তাসফিয়া বেগম। তাসফিয়া বেগমকে দেখে নাসিমা বেগম চেঁচিয়ে উঠে বললেন, আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছিস তোরা সবাই। তোর মাই হয়তো আমার স্বামীর সম্পত্তির দিকে চোখ উঠেছে, তাই না? বাকি আরও কিছু বলবেন এর আগে তাসফিয়ার বেগম হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, আমার মতে এখানে আমাদের দোষ নেই ভাবি। গুরুজনরাই যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছিলেন আর ভাগ্যের লিখন ছিল, এতে করে আমাদের কিছু করার নেই। এই বলে মেয়েকে নিয়ে চলে গেলেন তাসফিয়া বেগম। আশরান তাকিয়ে রইল। আশরানের দাদু আশরাফুল ওয়াহিদ আর তারিনের দাদু তরিকুল ওয়াহিদ দুই ভাই। আশরাফুল ওয়াহিদের একমাত্র ছেলে আরিফ ওয়াহিদ। ওনার দুই ছেলে আশরান আর আফরান। আশরান সবার বড় এই ওয়াহিদ পরিবারের ছেলেমেয়েদের মধ্যে, আর আফরান আশরানের 2 বছরের ছোট। আর এদিকে তরিকুল ওয়াহিদের 2 ছেলে মেয়ে। ওনার বড় ছেলে তানভীর ওয়াহিদ, ছোট মেয়ে তামান্না ওয়াহিদ। তানভীর ওয়াহিদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে তাশরিফ আশরানের 2 মাসের ছোট, আর ছোট মেয়ে তারিন। আর এদিকে তামান্না ওয়াহিদ, সে এখনো অবিবাহিত, তবে বিয়ের ব্যাপারে কথা চলছে। এর আগেই দুই কর্তা মিলে পছন্দসই তারিনের সাথে আশরানের বিয়ে পড়িয়ে দিয়েছে। ওয়াহিদ পরিবারের একমাত্র মেয়েই তো তারিন। তাসফিয়া বেগম নিচে এসে তারা হতাশার শ্বাস ফেললেন। ওনার স্বামী তানভীর ওয়াহিদ কিছু দূরেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। পেশায় একজন ব্যবসায়ী তিনি। তাসফিয়া বেগম কাছে গিয়ে বলে উঠলেন, তোমার ইচ্ছা তাই তুমি থাকো এ বাড়িতে, আমি আর আমার ছেলেমেয়েরা চলে গেলাম। কথাটা বলে তাশরিফকে ডাকতে লাগলেন। তাশরিফ তাশরিফ দৌড়ে এলো। তানভীর ওয়াহিদ জিজ্ঞাসা করে উঠলেন, কি হয়েছে তাসফিয়া? তাসফিয়া দাঁড়ালেন, বললেন, আমার মনে হয় তোমাদের পরিবারের মজা চলে। যেখানে আমার মেয়ে এখনো শিশু, কিছুই বোঝে না, তার সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। কোনোভাবে কবুল বলা শিখিয়েছে, এই সুযোগেই দিয়ে দিল। এসব কেমন বাচ্চামো তানভীর? আর তোমার ভাবি আমাকে অপমান করে কিভাবে? আমি নাকি তার স্বামীর সম্পত্তির দিকে চোখ তুলেছি? আমি মোটেও এসব বাচ্চামো আর অপমান নিয়ে এ অদ্ভুত বাড়িতে থাকতে পারবো না। তুমি তো ছাড়তে পারবে না এই বাড়ি। আমি ছেড়ে দিচ্ছি, ভালো থেকো। এই বলে ছেলে মেয়েদের নিয়ে চলে গেলেন তাসফিয়া বেগম। কিছু বলতে পারলেন না তানভীর ওয়াহিদ, আর না আটকাতে। কি থেকে কি হয়ে গেল এ নিয়ে উনি নিজেই হতাশ। সিঁড়ির কাছ থেকে সবকিছু দেখলো আশরান। আর
আফরান। দুই ভাইকেই বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আজ। এজন্যই তো আসান যাতে ওখানে থেকে কারো সাথে না জড়িয়ে যায়, তাই আগে থেকেই বিয়ে পড়িয়ে দেওয়া। কেউ জানেও না এটা কতটুকু যৌক্তিক। বুড়োদের ধারণা খুবই অদ্ভুত। 17 বছর কেটে গেছে। ছোট তারিন এখন মেডিকেল স্টুডেন্ট, মা আর ভাইয়ের সাথেই থাকে। ছোটবেলায় যে তার বিয়ে হয়ে গেছে এটা সে জানে। তার মা বাবা ভাই কোনো দিন বলেনি অবশ্য, তবে সে জেনে গিয়েছে। এতটাও বোকা নয় তারিন, তবে অনেক শান্তশিষ্ট। তানভীর ওয়াহিদের সাথে এখনও কথা বলেন না তাসফিয়া বেগম। ভেবে রেখেছেন আশরান দেশে ফিরলেই ডিভোর্স দেওয়াবে আর নতুন করে ওনার পছন্দের ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। কি হবে কে জানে। ঢাকা মেডিকেলে পড়াশোনা করছে। বৃষ্টি পড়েছে দুপুরের দিকে, রাস্তাঘাটে পানি। ছুটি শেষে বাসের জন্য অপেক্ষা করছিল তারিন। একটা গাড়ি তার সামনে দিয়ে গেল। তারিন সরে দাঁড়িয়েছিল, কিন্তু গাড়ির ভেতর থেকে কেউ একটা কাগজ ছুঁড়ে মারল তারিনের দিকে। তারিন রেগে গেল। সে কি ডাস্টবিন নাকি? চোখে ছানি পড়েছে নাকি? ডাক্তার দেখান দ্রুত। গাড়িটা কিছু দূর গিয়ে থেমে গেল। কেউ একজন বের হলো গাড়ি থেকে, সোজা এসে তারিনের সামনে দাঁড়ালো। তারিন ছেলেটাকে দেখতে লাগলো উপর নিচ। তার মনে হলো এই লোকটাকে কোথাও দেখেছে সে। ঝাঁকড়া চুল, হাস্যমুখ, হাসলে চোখও হাসে। ছেলেটা তারিনের আইডি কার্ডের নাম দেখলো আর হেসে বলল, মেডিকেল স্টুডেন্ট তারিন ওয়াহিদ। সুন্দর নাম। আর হ্যাঁ, সত্যিই আমার চোখে ছানি পড়েছে। ডাক্তার যদি আপনি হন তবে চিকিৎসা করাবো ভাবছি। তারিন বাড়িতে আসতেই শুনল তার মা তার বিয়ের ব্যাপারে কথা বলছে তার ভাইয়ের সাথে। তারিন কিছুটা বিরক্ত হলো। নিজেকে তার খেলনা মনে হচ্ছে। ফোনে কল আসতেই ধ্যান ভাঙল তারিনের। ফোন হাতে নিয়ে দেখলো বান্ধবী শোভা কল দিয়েছে। কল ধরতেই শোভা বলল, এই তারিন, জানিস আমাদের ফিজিওলজিতে নতুন লেকচারার আসছে। তারিন রুমে এসে ব্যাগটা রেখে বলল, বাহ, ভালো তো। ভালো মানে? স্যার নাকি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেল থেকে পাশ করেছে। তারিন চুপ রইল। শোভা আবারও বলল, নাম কি জানিস? জানার ইচ্ছে নেই, রাখ, আমি ব্যস্ত। এই বলে কল কেটে দিল তারিন। মন মানসিকতা ভালো নেই তার। জানা নেই জীবনে কয়বার বিয়ে দেবে তাকে তার পরিবার। এই এক জীবনে বিয়ে করতে করতেই না পাগল হয়ে যায়। তাসফিয়া বেগম মেয়ের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন আর প্রশ্ন করলেন, কখন এসেছিস? তারিন একবার তাকালো, তারপর শান্তভাবে জবাব দিল, একটু আগে। তাসফিয়া বেগম আবারও বললেন, আগামীকাল এক। বুঝেছি, আর বলতে হবে না। মেয়ের অভিমান বুঝলেন হয়তো তাসফিয়া বেগম, আর কথা বাড়ালেন না। ওনার মেয়ের সাথে কখনোই ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না। তারিনের তার ভাইয়ের সাথেও তেমন ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না। মেয়েটা ছোট থেকে তাদের ছায়াতলে বড় হলেও সবসময় একা ছিল, একটু বেশিই ইন্ট্রোভার্ট। কলেজেও কোনো বান্ধবী আছে কিনা সন্দেহ। চলে গেলেন তাসফিয়া বেগম। তারিন তাকিয়ে রইল। ফোন হাতে নিয়ে দেখলো 6টা বাজে। শোভাকে মেসেজে বলল দেখা করতে, ঠিকানা দিয়ে দিল। একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে তারিন। মেডিকেল লাইফে শুধু এই শোভার সাথে একটু ভালো সম্পর্ক, আর বাকিদের সাথে হাই হ্যালো ছাড়া আর কোনো কথাবার্তা হয় না। তারিনের প্রয়োজন পড়ে না। শোভার সাথেও তেমন একদম বেস্ট ফ্রেন্ড টাইপ বন্ধুত্ব নয়। কিছুক্ষণ পর শোভা এলো। এসে তারিনের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? মুখ এমন কেন? এমন সময়ে তো কোনোদিনও আমারে ডাকস না তুই। মানে জীবনে কোনোদিন বাসা থেকে এই সময়ে বের হইছস বলে মনে হয় না আমার। ভেতরে চল, কফি খাই। ভেতরে ঢুকে দেখলো পুরো রেস্টুরেন্ট খালি, কিন্তু দূরে একটা টেবিলের সামনে 2জন গার্ড সহ একজন যুবক বসে আছে। শোভা বলে উঠল, আমার জানা মতে এই রেস্টুরেন্টে মানুষের ভিড় থাকে সব সময়, আজকে এত খালি কেন? আমি জানবো কিভাবে? এই বলে একটু সময়েই সামনে এগিয়ে গিয়ে একটা টেবিল টেনে চেয়ারে বসলো। একজন ওয়েটার এসে তাদের বলে উঠল, ম্যাম, আপনারা চা
বাকিটা বলতে পারল না। দূরে সেই যুবককে একজন গার্ড হয়তো ডেকে উঠল। শোভা বলল, ওরা কি মাফিয়া নাকি রে? দেখতো কিভাবে বসে আছে। তারিন ফোন বের করে আগামীকালকের ক্লাস রুটিন দেখছিল। নতুন লেকচারার আসবেন, ইভু নাম নাকি। খুবই অদ্ভুত নাম। এদিকে শোভা এই ছেলের দিকে তাকিয়ে আছে যে ফোনে কথা বলছে। তারিনকে বলে উঠল, দেখ ভাই কি হ্যান্ডসাম। চশমাওয়ালা এরকম চাশমিশদের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এই রকম হ্যান্ডসাম সুদর্শন ছেলে আমি খুব কম দেখছি। তারিন একবার তাকালো, সেই তাকাতেই চোখে চোখ পড়ল লোকটার সাথে। তারিন দ্রুতই চোখ ফিরিয়ে নিল। শোভাকে বলল, কি খাবি তুই? কফি খাবো। আর কিছু? মাথা দুদিকে নাড়ালো শোভা। তারিন ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করলো। যথারীতি খাওয়া শেষে দুজনে বেরিয়ে এলো। এর মাঝে তারিন আজ প্রথমবার শোভাকে কিছু কথা বলল। আগামীকালের ডেটের ব্যাপারেও বলল। শোভা হেল্প করবে বলেছে। ক্লাসরুমে একটা পেপার হাতে নিয়ে বসেছিল তারিন। শোভা দৌড়ে এলো কোথা থেকে। তারিনের পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আসবে এখন। নতুন স্যার। ক্লাসে স্টুডেন্টদের মাঝে বেশ আলোচনা হচ্ছে ইভু লোকটাকে নিয়ে। তারিনের এত কিছুতে খেয়াল নেই, সে লেখাপড়া নিয়ে সিরিয়াস। বেশ কিছুক্ষণের মাঝেই লেকচারার ডাক্তার রিভু ক্লাসে এলেন। একযোগে সবাই দাঁড়ালো। তারিন শোভাও। মেয়েদের কানাঘুষা শুরু হলেও তারিন আর শোভা অবাক। এই লোকটাকেই তো গতকাল ওই রেস্টুরেন্টে দেখেছিল তারিন আর শোভা। এদিকে ডাক্তার রিভু তখন নিজের পরিচয় দিলেন মোটা পুরুষালী গম্ভীর স্বরে। গুড মর্নিং এভরিওয়ান, আই অ্যাম ডক্টর রিভু, ইয়োর লেকচারার ফর দিস সেমিস্টার। আই অ্যাম excited to explore subject with all of you. Let's make this class interesting, and remember, no question is too small to earth. মেয়েদের মুখে হাসি ঠোঁট চেপে রাখতে পারছে না। এদিকে তারিন আর শোভার চোখে মুখে অবাকত্ব। তারিনের মনে হলো মানুষটা তার অনেক পরিচিত। সবাই বসে পড়লেও তারিন আর শোভা দাঁড়িয়েছিল। শোভা বিড়বিড়িয়ে বলল, এই বেটাকে না কালকে দেখলাম, গার্ড ছিল সাথে, এ ডাক্তার নাকি? দেখে মাফিয়া মনে হয়েছিল। তারিন কিছু বলল না। তখনই ডাক্তার রিভু বলে উঠলেন, এনি প্রবলেম অর ওয়ান্ট টু আর্থ সামথিং? তারিন বসে পড়ল। শোভা বলে উঠল, নাথিং স্যার। পরপরই প্রজেক্টের সিলেবাসটা বোঝানো শুরু করলেন। সবাই কানাঘুষা করতে লাগলো। এই যে প্রথম দিন, একটু পরিচয় না করেই পড়াশোনা শুরু। তবে তারিনের ভালোই লাগলো। টাইম ওয়েস্ট করছেন না ডাক্তার রিভু। লেকচার খুব দ্রুতই শেষ করে ফেললেন ডাক্তার রিভু। এবার কিছু সময় বাকি। এর মাঝে বললেন, আপনাদের সবার নাম মুখস্থ থাকবে না, তাই সিরিয়ালে সবার নাম বলে যান, দেখি কয়জনের নাম মনে থাকে। ফার্স্ট। একে একে দাঁড়িয়ে সবাই সবার নাম বলতে লাগলো। সবাই খুব তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিজেদের নাম বলা শুরু করলো। প্রায় 200+ স্টুডেন্ট, এতজনের নাম মনে রাখা বেশ কষ্টসাধ্য বটে। এই যে অনেকেই নিজের নাম বলেছে, রিভু শুধুই শুনে যাচ্ছে। মাঝে এসে শোভার পালা হতেই দাঁড়িয়ে বলে উঠল, শোভা রহমান। পরপরই তারিন দাঁড়িয়ে বলল, তারিন ওয়াহিদ। রিভু এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারিনের দিকে। তারিন বসে পড়ল। সবার নাম বলে শেষ হতেই রিভু চলে গেল ক্লাসের বাইরে। ক্লাস বলতে সবাইকে বড় লেকচার হলে বসানো হয়েছিল আজ। আগামীকাল প্র্যাকটিক্যাল আছে।
তারিন বাইরে বেরিয়ে এলো একা। কেউ তার পিছু নিল তখন। সকালে খেয়ে আসেনি তারিন। অ্যাপ্রনটা খুলে ক্যান্টিনে গেল কিছু খেতে। তখনই কেউ ডাকলো তাকে, তারিন। তারিন পেছনে ফিরে তাকাতেই দেখলো তাদের ক্লাসের এক মেয়ের নাম আনিকা। মেয়েটার সাথে শুধু কয়েকবার চোখাচোখি হয়েছে, কখনো কথা হয়েছে বলে মনে হয় না। আনিকা এসে তারিনের সামনে দাঁড়ালো আর বলল, কেমন আছো? তারিন গম্ভীর স্বরে জবাব দিল, ওয়েল। একটা প্রশ্ন করব? করো। ডু ইউ নো আওয়ার নিউ লেকচারার ডাক্তার রিভু? তারিন ভুরু কুঁচকে জবাবে বলল, নো, বাট হোয়াই? স্যার তোমার দিকে কিভাবে যেন তাকিয়েছিল, ভাবলাম তুমি চেনো। হতাশ হলো তারিন। কিছু মেয়ে সব সময়ই এসব নিয়েই থাকে। বিরক্ত লাগে তারিনের। তার দিকে তাকিয়েছে, তার খেয়াল নেই। আর যেই মেয়ের সাথে কখনো কথা হয়েছে কিনা সন্দেহ, সে এসে এসব বলছে। তারিন বড় শ্বাস ফেলে বলল, আমি চিনি না, ওকে বাই। এই বলে তারিন চলে গেল। আনিকা খুব মুখ বেঁকালো, বিড়বিড়িয়ে বলল, ভাব দেখলে বাঁচি না। হ্যাঁ। তারিন ক্যান্টিনে আসতেই চোখ গেল কিছু দূরে। কয়েকজন প্রফেসর, সিনিয়র লেকচারার, আবার ডাক্তার রিভুও আছেন। একটি টেবিল ঘিরে বসে আছেন সকলে। তারিন মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছিল। তখনই সিনিয়র লেকচারার ডাক্তার তন্ময় ডেকে উঠলেন তারিনকে। তারিন, না, কি অবস্থা? তারিন থেমে গিয়ে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। একটু ইতস্ততভাবে বলল, ভালো স্যার, আপনারা সবাই কেমন আছেন? চোখ গেল ডাক্তার রিভুর দিকে। উনিও তারিনের দিকেই তাকিয়েছিলেন। তারিন দ্রুত চোখ সরিয়ে নিল। তার কেমন অদ্ভুত লাগে যখনই ওনার সাথে চোখে চোখ পড়ে। প্রফেসররা জবাব দিলেন। অনেকে তারিনের প্রশংসা করতে লাগলেন। ডাক্তার রিভুকেও তারিনকে নিয়ে নানা প্রশংসা করতে লাগলেন। কোনোভাবে ওখান থেকে কেটে পড়ল তারিন। তবে ডাক্তার তন্ময় তাকিয়ে রইল তারিনের দিকে। আর ডক্টর রিভু খেয়াল করলেন এটা। মনে হলো যেন ওনার চল শক্ত হয়েছে। রাত 8টা। ক্লান্ত হয় বাসায় ফিরল রিভু। এই ফ্ল্যাটটা সে নিজের টাকায় কিনেছে। নিজের ফ্যামিলি থেকে আলাদা থাকতেই পছন্দ করে। ফ্রেশ হয়ে এসে রওনা দিল বাইরে খাওয়ার জন্য। বাজার টাজার কিছু করা হয়নি, তাই বাইরে খাওয়াটাই ভালো মনে করছে। একটি রেস্টুরেন্টের সামনে এলো গাড়িতে করে। রিভুর সাথে দুজন গার্ড থাকে, তার বাবারই পাঠানো তাকে চোখে চোখে রাখার জন্য। তবে রিভু তাদের নিষেধ করে দিয়েছে, যদি বাঁচতে চায় তারা তার পিছু নেওয়া বা সাথে থাকা যেন ছেড়ে দেয়। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। একটা খালি টেবিল দেখে বসে পড়লো। একজন ওয়েটার এলো তখন। কিছু খাবার অর্ডার করলো রিভু। তখনই চোখ গেল দূরে। এতে করেই ভুরুজোড়া কুঁচকে এলো ওনার। তারিন জীবনে এই প্রথমবার এত অবাক হয়েছে বোধহয়। তার ধারণার বাইরে ছিল। তার মা যে ছেলেকে পছন্দ করেছে, তার জন্য সেই ছেলেটাই গাড়ি থেকে কাগজ নিক্ষেপ করেছে তারিনের দিকে। তারিন ভীষণ রেগে গিয়েছে এই লোককে দেখেই। কিন্তু ছেলেটা সেই তখন থেকে হেসেই যাচ্ছে। তারিন শোভাকে আসতে নিষেধ করে দিয়েছে। আমি রাহাত, তারিন জবাবে বলল। কে জিজ্ঞাসা করেছে? রাহাত বিষম খেলো, বলল, তোমার নাম তো তারিন, তাই না? জানেন তো, আবার জিজ্ঞাসা করছেন কেন? রাহাত হেসে উঠল, তুমি অনেক ফানি। আমি মোটেও ফান করছি না। রাহাত তবুও হাসলো। এদিক ওদিক তাকিয়ে বলল, গতকালকের ঘটনার জন্য রেগে আছো নাকি? আমি অর্থলেস বিষয় কিংবা ব্যক্তিবর্গকে মনে রাখি না। রাহাত একটু কাশলো। খারাপও লাগলো। স্পষ্ট অপমান ছিল এটা। কিছুক্ষণের মাঝেই চলে গেল তারিন। কিছুই খায়নি সে। যা খেয়েছে রাহাতই খেয়েছে। তারিন যাওয়ার আগে বলে গিয়েছে তাকে নাকি তারিনের পছন্দ হয়নি। রাহাত হতাশ। মেয়েটাকে প্রথম দেখেই তার ভালো লেগেছিল। বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠতেই কেউ একজন তার গাড়িতে উঠে বসলো। সম্পূর্ণ কালো গেটআপে বলিষ্ঠ একজন পুরুষ। রাহাত বিরক্তি নিয়ে বলল, নিজের গাড়ি মনে করে আমার গাড়িতে উঠেছেন, নেমে যান। মানুষটা রাহাতের গলা চেপে ধরে বলল, দূরে থাকবি, একদম দূরে।
অফিসের সমস্ত কাজ শেষে নিজের বাড়ি না গিয়ে আজ ও বিল্ডিংটার সামনে এলেন তানভীর ওয়াহিদ। প্রতি শনি, রবি, সোম, মঙ্গল আর বৃহস্পতিবার রাতেই এখানে আসেন তিনি। ছেলে মেয়ে দুটোকে আড়ালে হতে সবসময়ই নজরে রাখেন। সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে এবার নিজের বাড়িতে নিয়ে যাবেন। আর কতদিন একা থাকবেন তিনি? অনেক বছর তো হলো। ওনার স্ত্রী যে মেয়েটাকে আবারও বিয়ে দেবেন ভাবছেন, এটাও তো হতে দেওয়ার নয়। আশরানটাও তো দেশেই ফিরেছে কদিন হলো। হতাশার শ্বাস ফেললেন তানভীর ওয়াহিদ। ভাবলেন স্ত্রীকে একবার কল দেবেন কিনা, কিন্তু সেটা আর করতে পারলেন না। দ্বিধা হয়তো। গাড়িটা যখন চলে যাচ্ছিল বারান্দা থেকে সে দৃশ্য দেখলেন তাসফিয়া বেগম। চুপ রইলেন। স্বামীর এভাবে প্রতি শনিবার, সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার রাতে আসার খবর তিনি জানেন, কিন্তু ওনার কিছু করার নেই। সেদিনের পর লোকটার যদি ফিরে যেতে বলতেন, তাসফিয়া বেগম হয়তো ভেবে দেখতেন। তবে ওয়াহিদ পরিবার থেকে কোনো খবর আসেনি। তাসফিয়া বেগমও কোনো খবর রাখেননি। আম্মু, কি করছো? মেয়ের কথার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকালেন তাসফিয়া বেগম। দরজার পাশে তারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকই হলেন। মেয়েকে কখনো এভাবে নিজের রুমে আসতে দেখেননি তিনি। হেসে জবাব দিলেন, বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, চাঁদও উঠেছে আজ পূর্ণরূপে। তারিন চোখ নামিয়ে বলল, এবার থামো মা, আমি আর ডেটে যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত। তাসফিয়া বেগম কি বলবেন বুঝে পেলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। তারিন পেছনে ফিরে চলে যেতে লাগলো, তবে হঠাৎ থেমে গিয়ে পেছনে না ফিরেই বলল, ওভাবে নিচে থেকেই আমাদের ফ্ল্যাটের দিকে আধ ঘন্টা তাকিয়ে থেকে চলে যায় বাবা। একবার বাবাকে বাসায় ডেকো। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তাসফিয়া বেগমের। নড়ে উঠলেন মনে হলো। তারিন সব জানে। রাতের আকাশে চাঁদ উঠেছে কথাটা তো তার মায়ের থেকেই জানা। অবশ্য বাসায় ফেরার সময় দেখেছিল। হতাশার শ্বাস ফেলল তারিন। একা থাকতে থাকতে কি সে কোনো ডাইনি হয়ে গিয়েছে নাকি বুঝতে পারে না ইদানিং। আজ শখ করে বারান্দায় গেল রাতের আকাশের চাঁদ দেখতে। তার মনে পড়ে না কবে এভাবে চাঁদ দেখতে বারান্দায় গিয়েছিল সে। লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতো সব সময়। পড়াশোনা শেষ হলেও বই নিয়েই বসে থাকতো। তারিন নিজের ওপরেই নিজে অবাক। তাদের পাশে একটা বিল্ডিং আছে, তারিনরা 4 তলায় থাকে। তারিনদের ফ্ল্যাটটা পূর্ব দিকে পড়েছে আর সেদিকেই বিল্ডিংটা। তারিনের রুমটা একেবারে কোণার রুমটায়। তার বারান্দাটা দক্ষিণামুখী। তার বারান্দা থেকে পাশের বিল্ডিংয়ের ফ্ল্যাটের বিশাল বড় বারান্দাটাও দেখা যায়। একদমই পাশাপাশি। এক লাফে ওই বারান্দা থেকে এই বারান্দায় আসা যাবে অনায়াসে। ওটা হয়তো বিশাল বড় একটা ফ্ল্যাট হবে। তারিন এর জন্য আরও বেশি বারান্দার দরজা বন্ধ রাখে। তারিনের রুমের জানালা বরাবরই ওই রুমের একটা বিশাল জানালা। তারিনের রুম থেকে জানালাটা দেখা যায়, সবসময়ই বন্ধ থাকে। তারিন রুমে এলো। তার পড়ার টেবিলের পাশেই সেই জানালা। তারিনের হঠাৎ খেয়ালে এলো, এত বছর যাবৎ অন্ধকার থাকা রুমটার ভেতর লাইট জ্বলছে আর জানালাটাও খোলা। হালকা পর্দার কাপড় উড়ছে। মনে হলো হয়তো মানুষ উঠেছে। এত বছর পর কোনো মানুষ উঠল নাকি? তারিন ইন্ট্রোভার্ট হলেও জিনে বিশ্বাসী। এসব প্যারানর্মাল হয় একটু আধটু তার আছেই। তখনই তারিনের নজরে এলো একটা কালো ছায়ামূর্তি। তারিন জানালা থেকে একটু সাইডে গেল, তবে বারবার দেখছিল সরে যায় কিনা। এভাবে দেখাটা মোটেও তার স্বভাবে ছিল না, তবে আজকে কেন যেন নিজের স্বভাবের বিরুদ্ধে যাচ্ছে সে। কিন্তু গুনে গুনে প্রায় আধ ঘন্টা চলে গেলেও সরল না ছায়ামূর্তিটা। ভয় করল তারিনের। মাথায় একটা
স্বভাব বিরোধী বুদ্ধি এলো। আজকে নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা কাজ করেই বসলো। কালি না থাকা কলমটা ছুঁড়ে মারলো ওই জানালা বরাবর, সাথে সাথেই সরে গেল আড়াল হতে। দেখলো ছায়ামূর্তিটা সরে গেছে। তারিন দ্রুত জানালা দরজা সব বন্ধ করে দিল। এতে করে সে হয়তো শুনতে পেল না ওই রুম থেকে কেউ হয়তো হাসছে। সকালের নাস্তা দ্রুত বানাচ্ছে রিভু। হাসপাতালে যেতে হবে। তখনই তার ছোট ভাই এলো। এসেই বলল, আমি শুধু ভাবছি তুই থাকবি কিভাবে ধরা পড়ে গেলে, আর তারিন যদি তোকে চিনে ফেলে। আমাকে দেখেছিল কখনো? আফরান বোকা বোকা জবাব দিল, ক্লাসে তো দেখেছেই। কি ভুলভাল বকছিস আশরান ভাই? আশরানের মন চাইল আফরানের মাথায় একটা বাড়ি মারতে, কিন্তু কিছু বলল না, জবাবও দিল না। ভাইয়া চুপ আছিস কেন? কিছু বলছিস না যে? আশরান দুটো প্লেটে বেড়ে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বলল, ছোট তারিনটা এখন মেডিকেল স্টুডেন্ট। কত বড় হয়ে গেছে ছোট তারিন, এখন যুবতীতে পরিণত হয়েছে। তা তো দেখতে পেলামই। তারিনটা আসলেও বড় হয়ে গেছে। কিভাবে দেখেছিস? আফরান মাথা চুলকাতে চুলকাতে বলল। জানালার কাছে দাঁড়িয়ে ছিল। বিরক্ত কণ্ঠে আশরান বলল, আমাকে ফাঁসাতে এসেছিস? চাচি দেখলে কি হবে জানিস? আফরান ভাবুক হলো। হ্যাঁ তাই তো। তাহলে তো তার ভাইয়ের প্ল্যান সাকসেসফুল হবে না। সে বলে উঠল, আচ্ছা তাশরিফ যদি দেখে ফেলে? তাশরিফ ভাই যদি জানে? কি জানে কিভাবে? অবাক হলো আফরান। তাশরিফ ভাই জানে মানে? তাশরিফ ভাই আর তার আশরান ভাইয়ের বন্ধুত্ব ভালো ছিল। তাদের কি এখনো কথাবার্তা হয় নাকি? আশরান উত্তর দিল না। খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেল তাকেও দ্রুত বের হতে। শুক্রবার দিনে তারিন দেরিতে ঘুম থেকে উঠলেও আজ একটু তাড়াতাড়ি উঠে মায়ের কাছে গেল। রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলেন তাসফিয়া বেগম। মেয়েকে আজ এত সকালে দেখে বিশ্বাস হচ্ছিল না। প্রশ্ন করলেন, তুই এখানে? তারিন প্রসঙ্গ পাল্টে তখন প্রশ্ন করল, আম্মু আমাদের পাশের বিল্ডিংয়ে ওই খালি ফ্ল্যাটটা কি ভাড়া হয়ে গেছে? মেয়েকে কখনো অহেতুক কোনো কথা বলতে শোনেননি। অল্পভাষী মেয়ের মুখে এহেন কথায় আশ্চর্য না হয়ে পারলেন না। কোথায় কে এলো আর কে গেল এই নিয়ে জীবনেও তো তারিনের খোঁজ থাকে না। সেখানে সে পাশের বিল্ডিংয়ের ফ্ল্যাটের ব্যাপারে কথা বলছে। এ ব্যাপারে তো আমি জানি না মা। কেন? তারিন জবাব দিল না। নিজের রুমে চলে গেল। টেবিলের পাশের জানালাটা খুলে দেখলো বড় জানালাটা বন্ধ রয়েছে। রাতে কি তার ভ্রম ছিল নাকি সত্য? ইদানিং পড়াশোনার প্রেশার বেশি হচ্ছে। 9টার দিকে নিজের অপরিষ্কার জামা কাপড়গুলো ধুয়ে বারান্দায় মেলে দিচ্ছিল। সব কাপড় মেলে দেওয়ার পর বাম দিকে চোখ পড়তেই ভয়ে ফ্লোরে পড়ে গেল তারিন। এভাবে কাউকে রেলিংয়ে হাতের কনুইয়ে ভর দিয়ে গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভয় পাওয়ারই তো কথা। রেগে উঠে দাঁড়িয়ে দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল তারিন। ভারী বেয়াদব ছেলে। রাগে মাথার রক্ত ফুটছে মনে হচ্ছিল। এভাবে বেয়াদবের মতো কেউ তাকিয়ে থাকে? এটা কি তাকে ভয় দেখানোর ধান্দা ছিল নাকি? গতকাল তাহলে এই ছেলেটাই ভূতের মতো জানালার পাশে দাঁড়িয়েছিল। কলম ছুঁড়ে মারাটা কি বুঝতে পেরেছে তবে? তারিন রুম থেকে বেরিয়ে গেল। তার এই রুমে থাকতেও কেমন লাগছে আজ। দুপুরের দিকে গোসল সেরে ঘুমিয়ে গিয়েছিল তারিন। উঠল বিকেলে। তারিন ঘুমায় না এভাবে। ইদানিং অভ্যাস পরিবর্তন হচ্ছে বলে মনে হয় তার। 1 কাপ কফি বানানোর জন্য বেরিয়ে গেল রুম থেকে। খেয়ালে ছিল না টেবিলের পাশে জানালাটা খোলা। তাসফিয়া বেগম বাইরে গিয়েছিলেন।
তাশরিফ তো অফিসে। কিছু পড়ার আওয়াজে হতেই রুমে দৌড়ে এলো তারিন। রুমে এসে দেখলো তার টেবিলে রাখা তার প্রিয় কাচের ফুলদানিটা পড়ে আছে, আর সাথে গতকালকের কলমটা। তারিনের মাথার আগুন আরও জ্বলে উঠল। শখ করে নিজের টাকা দিয়েই কিনেছিল এই ফুলদানি। তারিন জ্বলন্ত চোখে ওই জানালার দিকে তাকালো। জানালাটা বন্ধ আছে। তারিন মনোকষ্ট নিয়ে বসে পড়ল ফ্লোরে। কলমের ঢাকনাটা একটা ছোট কাগজ চোখে পড়ল তারিনের। কাগজটা নিয়ে খুলতেই দেখল লেখা, আপনার কলম হয়তো উড়ে এসেছিল গতকাল রাতে। তারিনের মাথা আরও গরম হলো। এত রাগ কখনো হয়নি তার। সিদ্ধান্ত নিল এর প্রতিশোধ নিবে। ওই হাঁদারাম তার ফুলদানি ভেঙে দিয়েছে, সে ওই বাসায় আজ রাতেই বোমা ফেলে দেবে। তারিন হাতে গ্লাভস পরে নিল। লাইটটা অফ করা ছিল। এখন বাজে 1টা। ওই রুমের জানালাটা খোলা দেখেছিল। সকালে ওই বেকুবের মতো তাকিয়ে থাকা ছেলেটাই হবে হয়তো এমন কাজ করেছে। ওর পুরো রুম গন্ধ করে দেবে আজ তারিন। কাজটা করে সেও শাওয়ার নেবে ভেবেছে অবশ্যই। তারিন বালতি হাতে নিল। খুব একটা ফারাক নয় এই জানালা টু ওই জানালা, 1 হাত হবে হয়তো। কিন্তু একটা কলম ছুঁড়ে মারাতে ফুলদানিটা পড়ল কিভাবে? ব্যাটার শক্তি আছে নিশ্চয়। তারিনের মোটেও এই কাজ করার ইচ্ছা ছিল না। এসব কাজের ধারে কাছেও থাকে না তারিন। ভাবনারও বাইরে ছিল তাকে কোনো দিন কারো রুমে এভাবে মাছের ময়লা পানি ছুঁড়ে মারতে হবে। তার আর কোনো উপায় ছিল না। কিন্তু সমস্যা হলো এই বাসায় যদি পুরো একটা পরিবার থাকে, তবে তাশরিফ ভাইয়ের থেকে তো শুনল ওই বাসায় একটা ছেলেই উঠেছে। সে গিয়ে জিজ্ঞাসা করেনি অবশ্য। তার ভাইকে তার মাকে বলতে শুনেছে ওই সকালের ছেলেটাই তাহলে। জানালাটা খোলা, পর্দার কাপড় সরানো, হালকা ডিম লাইটের আলো জ্বলছে শুধু। তারিনের মনে হচ্ছে জানালার পাশেই হয়তো বেড। তারিন বুক ভরে শ্বাস নিল। বালতিতে ময়লা পানি, মাছের গন্ধ বের হচ্ছে। তাই তো আগে থেকে মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। পানি এই জানালা দিয়ে ছুঁড়ে মারলে তার নিজের রুমেও পড়বে। তারিন ভাবল রুমে একটা ইট ছুঁড়ে মারবে, আর এই ময়লা পানি ওর বারান্দায় ছুঁড়ে মারবে। বারান্দায় তো কাপড়ও মেলে দেওয়া দেখেছিল। ওর কাপড় আজ একদম শেষ করে দেবে তারিন। বারান্দায় এগিয়ে গেল। সত্যি অনেক জামাকাপড় মেলে দেওয়া। এত জামাকাপড় ধুলো কিভাবে? ছেলে মানুষ হয়ে 7-5 না ভেবে বালতির পানি ছুঁড়ে মারল সেদিকে। সব জামাকাপড় মুহূর্তের মাঝেই ভিজে গেল। অন্ধকারে তেমন একটা পরিষ্কার নয়। বালতিটা রেখে এলো তারিন। এরপর তার রুমে থাকা ছোট একটা বেত ছিল, ওটা দিয়ে একটা শার্ট আর একটা প্যান্ট নিল। তারপর যা করার তা করল। ভালো লাগলো খুব। কাজ সেরে সোজা রুমে এসে এবার একটা ইট ছুঁড়ে মারার প্রস্তুতি নিল। বড় ইট না, আবার ইটের টুকরো। তবে ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। ভাবল থাক, যা করেছে এতেই অনেক। আশরান দ্রুত উঠে ব্রেকফাস্ট রেডি করে নিল। তারপর শাওয়ার নেওয়ার জন্য রুমে এলো। বারান্দার দরজা বন্ধ ছিল, তাই কিছু জানে না। ফ্রেশ হয়ে নিল সে। এরপর বারান্দার দরজা খুলতেই দুর্গন্ধে নাক মুখ কুঁচকে এলো। তার শার্ট আর প্যান্টের দিকে চোখ গেল, কেমন এক কোনায় রাখা। ধরতে গিয়ে খেয়াল হলো বাজে গন্ধ যাওয়া যাচ্ছে না। গন্ধে পারছিল না আশরান। তাই তো একটা স্কেল এনে সেটা দিয়ে সরাতে লাগলো শার্ট আর প্যান্ট। আর যা দেখলো তাতে তারই হুঁশ উড়ে গেল। শার্টের এক হাতা নেই, বুকের বাম পাশের মাঝে
আবার বড় একটা ছিদ্র, আর প্যান্টের একদম পেছনের মেইন জায়গা আর সামনের মেইন জায়গা বড় বড় দুটো ছিদ্র। তখনই শুনতে পেল, আমার ফুলদানি ভাঙার শাস্তি এটা। আহসান পাশ ফিরে তাকালো। তারিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল ভুরু কুঁচকে। ডক্টর রিভুকে দেখে তার চোখ কপালে প্রায় চোখ বড় বড় হয়ে গেল। ডাক্তার রিভু বলে উঠলেন, শাস্তি? তারিনকে পাওয়া গেল না। রকেটের গতিতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আসলে তার ভয় কাজ করছে নাকি লজ্জা কোনটা বুঝতে পারছে না। তার ভাইয়ের থেকে তো সে স্পষ্ট শুনেছিল একজন, ওই একজনকে তো দেখেছেই গতকাল। তাহলে আজ এখানে ডাক্তার রিভু আসলো কোথা থেকে? আল্লাহকে ডাকতে লাগলো। এবার আর তার রক্ষে নেই। আজই তো প্যারাস্টিক্যাল আছে তার। ডাক্তার রিভুর সাথে সে যা করেছে ভাবতেই হাত পা জমে যাচ্ছে। এদিকে আশরান শুধু তাকিয়েই রইল। ফুলদানি ভাঙার শাস্তি মানে ওর ফুলদানিকে ভেঙেছে। আফরানের কথা মনে পড়ল। কলমটাও দেখেনি রুমে। ওই ছেলেই হয়তো ঝামেলাটা পাকিয়েছে। মাত্রই শাওয়ার নিয়েছে, এখানে এসে নিজেকে ময়লার ডাস্টবিন বলে মনে হলো। এটা এখন সে কিভাবে পরিষ্কার করবে? এর মাঝে যা বুঝলো তা হলো, তার পিচ্চি বউটা ইন্ট্রোভার্ট হলে কি হবে? কাজকর্মে খুবই ভয়ানক একটা মেয়ে। অ্যাপ্রন হাতে আর আইডি কার্ড হাতে বের হলো তারিন। তার হাত কাঁপছে। লিফটে উঠতেই দেখা হলো আবার তাদের উপরের ফ্ল্যাটের রাফসানের সাথে। রাফসান সরোয়ার্দী মেডিকেলে পড়াশোনা করছে, শেষ দিকে আছে এখন, সামনেই হয়তো ফাইনাল দিবে। তারিনকে দেখলেই হাসে। তারিন হাসেও না, তাকায়ও না। তারিন নিজের হাতের দিকে তাকিয়েছিল। তার মা যদি জানে তাহলে হাত নিশ্চয়ই কেটে দেবে। ইয়ার প্রুভেও তো এবার আর ভালো সিজিপিএ আসবে না। তারিন হতাশার শ্বাস ফেলছে। এদিকে রাফসান ভাবল আজ তারিনকে একটু জিজ্ঞাসা করবে কেমন আছো, তাই প্রশ্ন করলো, সুস্থ আছে না তারিন? তারিন জবাব দিল না। শুনতে পেয়েছে কিনা সন্দেহ। রাফসান আবারও জিজ্ঞাসা করলো, সুস্থ আছেন তারিন? তারিন তখনও জবাব দিল না। লিফটের দরজা খুলতেই চলে গেল সে। গেট পেরিয়ে বাইরে বের হতেই রাফসান পিছু এসে আবারও প্রশ্ন করলো, সুস্থ আছেন তারিন? তারিনের রাগ হলো। এমনিতেই তার মাথা কাজ করছে না, তার উপর এর সুস্থতা জানতে চাওয়া। তারিন রেগেমেগে পেছনে ফিরে দাঁত কিরমির করে বলল, কেন রে? আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? হাঁটছি ফিরছি, তোর কথার জবাবও দিচ্ছি না। দেখতেই পাচ্ছিস সুস্থ আছি তো, বারবার ঘেউ ঘেউ করছিস কেন? তাজ্জব বনে গেল রাফসান। এদিকে তারিন এই বলে পেছনে ফিরতে ডাক্তার রিভুকে দেখে হতভম্ব। রিভু এখনও তাকে দেখেনি অবশ্য, তবে তারিন ব্যাগ দিয়ে মুখ ঢাকলো। রিভু কার সাথে যেন কথা বলছে। এ যে প্রতিবেশী হবে কে জানতো। তারিন উল্টো পথে হাঁটা ধরল। আজ তার দেরি হবে নিশ্চিত, কিন্তু ক্লাস কিভাবে করবে আজকে? 5 মিনিট লেট হয়েছে। তাদের ক্লাসের টপ স্টুডেন্ট তারিন। তখন রিভুর ক্লাস চলবে। এখন রিভুর ক্লাস চলবে। তারিন বারবার দরজার সামনে পা রাখতে গিয়েও পেছনে ফিরছে। তারিন বুক ভরে শ্বাস নিয়ে এবার ক্লাসের সামনে উপস্থিত হলো। তারপর কোনো রকম মাথা নিচু করে বলল, আসতে পারি স্যার? ডক্টর রিভু সাথে সাথে গম্ভীর স্বরে উত্তর দিল, নো। তারিন মাথা তুলে রিভুর দিকে তাকালো। রিভু তারই দিকে তাকিয়েছিল, তীক্ষ্ণ সেই দৃষ্টি। তারিন ভদ্রভাবে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। ক্লাসে যখন ঢুকতেই পারবে না তো দাঁড়িয়ে থেকে কী লাভ? ন্যাকা করে বলার স্বভাবও নেই যে স্যার আর হবে না লেট। তার লজ্জা লাগবে। এমন কাজ কখনো করেনি সে। এদিকে তার এমন কাজে হতভম্ব আশরান। নো বলল আর চলে গেল। আর তার বউ এত ফাঁকিবাজ। আর তার প্রতিশোধের কি হবে? ক্যান্টিনে বসে 1 কাপ চা অর্ডার করলো তারিন। মাথাটা ধরে আছে। তখনই কোথা থেকে যেন ডক্টর তন্ময় আসলেন আর তারিনকে বলে উঠলেন, আমি কি এখানে বসতে পারি তারিন?
তারিন কিছু বলবেই এর আগেই কেউ এক প্রকার কষ্টে ঝাঁজ মিশিয়েই বলে উঠল, না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।